হ্যালো, ওয়েলকাম টু লেকচার 10 বেসিক অ্যাকাউন্টিং কোর্স। আমরা লেকচার 9 এ দেখেছি কিভাবে জার্নাল ইনপুট দিতে হয়। বেসিক্যালি জার্নালের পরে আমাদের লেজারে চলে যাওয়া উচিত, বাট প্রবলেম হচ্ছে জার্নাল করতে গেলে বিগিনারদের কতগুলো নামে কিছু সমস্যা হয়, কতগুলো আইটেম আছে হুইচ কল নন ক্যাশ আইটেম ইন অ্যাকাউন্টিং। ওই নামগুলো একটু বুঝতে সমস্যা হয়, ওগুলো জার্নালে আবার ইনপুট দিতে গিয়ে একটু ঝামেলা হয়ে যায়। যার জন্য আই থট যে লেজারে যাওয়ার আগে আমরা কিছু এক্সট্রা জিনিস পড়ে যাই। নন ক্যাশ আইটেম আছে, কিছু কন্ট্রা অ্যাকাউন্ট আছে, এই জিনিসগুলো আমাদের জার্নাল করতে গেলে কাজে লাগে। সো এগুলোর কনসেপ্টগুলো একটু বুঝে যায়। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আমরা পরের দিকে লেকচারগুলোতে করবো, একটু অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে করা হয়। আচ্ছা, প্রথম কাজটা হচ্ছে আমাদের নন ক্যাশ আইটেম কোনগুলো, মানে যেগুলো আসলে আমাদের ক্যাশ আউটফ্লো করে না, যেটার জন্য আমাদের ক্যাশ টাকা দিতে হয় না। যেমন ডেপ্রিসিয়েশন একটা নন ক্যাশ আইটেম, ব্যাড ডেট একটা নন ক্যাশ আইটেম। এই কনসেপ্টটা একটু বুঝি। ডেপ্রিসিয়েশনের বাংলা হচ্ছে অবচয়। জায়গাটা খুব সহজ, মানে হচ্ছে যে ধরো যে তুমি 5,000 টাকা দিয়ে একটা ফার্নিচার কিনেছো, 5,000 টাকা দিয়ে একটা ফার্নিচার কিনেছো, তুমি ধরে নিচ্ছ যে ফার্নিচারটা তুমি 5 বছর ব্যবহার করতে পারবা। খেয়াল করো তো, যখন ইনিশিয়ালি তুমি ফার্নিচারটা কিনেছো তখন তুমি ফার্নিচারটাকে কি নামে ইনপুট দিয়েছো? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা একটু আগে শিখে আসছি, তাই না? সো ফার্নিচার আমাদের জন্য কি অ্যাসেট না? সো অ্যাসেটটা আমরা কোথায় দেখাই? ব্যালেন্স শিটে দেখাই না? সো ফার্নিচারটাকে আমরা ব্যালেন্স শিটে কিভাবে দেখাবো? ফার্নিচার 5,000 টাকা ব্যালেন্স শিটে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমি তো ধরে নিয়েছিলাম যে ফার্নিচারটা আমি 5 বছর ব্যবহার করতে পারবো। সো 1 বছর চলে গেল, আবার নতুন করে একটা ব্যালেন্স শিট করতে হবে না? সো এই নতুন করে যে ব্যালেন্স শিটটা করবো, এখানে যদি আমি আবার দেখাই যে ফার্নিচার 5,000 টাকা, ভ্যালিড হচ্ছে কথাটা? ভ্যালিড হচ্ছে না। কেন ভ্যালিড হচ্ছে না? কারণ আমি তো 1 বছর অলরেডি ব্যবহার করে ফেলেছি। তাহলে ফার্নিচারের দাম তো আর 5,000 টাকা নেই। কত টাকা হয়ে গেছে? 4,000 টাকা হয়ে গেছে, কারণ 5 বছর ব্যবহার করবো। সো 1 বছরে 1,000 টাকার ব্যবহার করতে পারবো। সো এই যে 1 বছরে আমি 1,000 টাকার ব্যবহার করলাম, এই 1,000 টাকাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন বা অবচয়। বাংলায় বলা হয় সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি, বা আমি যদি ছোট্ট করে ডেফিনেশনটা দিই, ডেফিনেশনটা হচ্ছে কস্ট অফ অ্যালোকেশন। মানে হচ্ছে আমার সম্পত্তিটা 5,000 টাকা দিয়ে কিনেছি, সম্পত্তিটা 5 বছর ব্যবহার করব। সো প্রতি বছরে 1,000 টাকা করে অ্যালোকেট করে দিচ্ছি না? এই 1,000 টাকার অ্যালোকেশনের নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন, কস্ট অফ অ্যালোকেশন। সো 1 বছর যাবে, আমি 1,000 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাবো। সেকেন্ড ইয়ারে আবার 1,000 টাকা দেখাবো, থার্ড ইয়ারে আবার 1,000 টাকা দেখাবো। এবার একটু খেয়াল করে দেখো তো, আমি ফার্নিচারটা 5,000 টাকা দিয়ে কিনেছি, প্রথম বছর চলে গেছে, 1,000 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখিয়েছি। সো ফার্নিচারটার ভ্যালু কত এখন আমার ব্যালেন্স শিটে? ফার্নিচারটার ভ্যালু হচ্ছে 4,000 টাকা। সেকেন্ড ইয়ার চলে গেছে, আবার 1,000 টাকা ডেপ্রিসিয়েশন, মানে 1,000 টাকা সম্পত্তি আমি ব্যবহার করে ফেলেছি। তাহলে সেকেন্ড ইয়ার শেষে আমার ফার্নিচারটার ভ্যালু কত ব্যালেন্স শিটে? 3,000 টাকা। থার্ড ইয়ার শেষে 2,000 টাকা, ফোর্থ ইয়ার শেষে 1,000 টাকা, ফিফথ ইয়ার শেষে আর কোনো ভ্যালু নেই। একটু খেয়াল করে দেখো তো, আমরা ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্স পাশে স্যালারিকে একটা এক্সপেন্স ধরি, রেন্টকে একটা এক্সপেন্স ধরি, কমিশনকে একটা এক্সপেন্স ধরি। এগুলো সব এক্সপেন্স না? এক্সপেন্স আইটেম। অ্যাট দ্য সেম ওয়ে ডেপ্রিসিয়েশনও কিন্তু আমাদের জন্য একটা এক্সপেন্স আইটেম। ডেপ্রিসিয়েশন ডিরেক্টলি আমাদের জন্য একটা এক্সপেন্স আইটেম, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টে দেখানোর চেষ্টা করি। খেয়াল করে দেখো তো, স্যালারি, রেন্ট, কমিশন, ইন্টারেস্ট, এগুলো আমাদের জন্য এক্সপেন্স। অ্যাট দ্য সেম টাইম এই জিনিসগুলো আমরা রহিম করিম কাউকে দিচ্ছি না, কোনো একটা মানুষকে দিচ্ছি, তো দিয়েছি অথবা দিব, কিছু একটা করব। ডেপ্রিসিয়েশনও তো আমাদের জন্য একটা এক্সপেন্স, বাট এই টাকাটা আমরা কাকে দিই? টাকাটা কাউকে দিই? কাউকে দিই না, বাট আমরা স্টিল এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি না? তাহলে খেয়াল করে দেখো, আমার যদি একটা ইনকাম স্টেটমেন্টের রেভিনিউ পাশে টোটাল রেভিনিউ হয় 10,000 টাকা, টোটাল এক্সপেন্স হয় সে ফর এক্সাম্পল 4,000 টাকা, 4,000 টাকার ভিতরে স্যালারি এক্সপেন্স 3,000 টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 1,000 টাকা। সো আমার রেভিনিউ হয়েছে 10,000 টাকা, স্যালারি এক্সপেন্স হয়েছে 3,000 টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হয়েছে 1,000 টাকা। তাহলে আমার টোটাল নেট ইনকাম কত? 10,000 মাইনাস 4,000, নেট প্রফিট হচ্ছে 6,000 টাকা। একটু খেয়াল করে দেখো, আমি ধরলাম যে আমাদের সব ট্রানজ্যাকশন ক্যাশে হয়েছে। সো রেভিনিউ 10,000 টাকা ক্যাশে আসছে, স্যালারি 3,000 টাকা ক্যাশে দিয়েছি, ডেপ্রিসিয়েশন 1,000 টাকা কাউকে দিয়েছি? কাউকে কিন্তু দেইনি। স্টিল আমরা কি এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি না? এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি। খেয়াল করো, আমাদের নেট প্রফিট কত আসছে? 10,000 মাইনাস 4,000 কত? 6,000 টাকা না? বাট আসলে আমার কাছে ক্যাশ কত আছে? 10,000 মাইনাস 3,000, কারণ আমি স্যালারিটা শুধু ক্যাশে দিয়েছি, ডেপ্রিসিয়েশন কিন্তু আমি কাউকে দেইনি 3,000। তার মানে আলটিমেটলি আমার কাছে আছে কত? 7,000 টাকা আছে না? বাট আমি নেট প্রফিট দেখাচ্ছি কত? 6,000 টাকা দেখাচ্ছি। খেয়াল করে, আমরা একদম শুরুর দিকে বলেছিলাম যে কেন নেট প্রফিট আর ক্যাশ ইন হ্যান্ডটা ইউজুয়ালি সমান হয় না। বলেছিলাম একটা কারণ ছিল অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, আরেকটা কারণ হচ্ছে বিকজ অফ নন ক্যাশ আইটেম। এই নন ক্যাশ আইটেমগুলোর কারণে আমার নেট প্রফিট 6,000 টাকা হয়, বাট ক্যাশ ইন হ্যান্ড আসলে থাকে কত? 7,000 টাকা। আমরা এরকম হয়তোবা সামনে আরও কারণ খুঁজে পাবো যে কেন নেট প্রফিট আর ক্যাশ হ্যান্ডটা কখনো বা মাঝে মাঝে এগ্রি করে না, ম্যাক্সিমাম সময়ই এগ্রি করে না। একটু খেয়াল করে দেখো,
আমরা যদি খুব সহজ একটা এক্সাম্পল দিই, ধরো তোমার বাবা তোমাকে 10 টাকা টিফিন খরচের জন্য দিয়েছে, 10 টাকার ভিতরে তুমি 5 টাকা খেয়েছো, 2 টাকা তোমার মাটির ব্যাংকে জমা করে রেখেছো। বাসায় যাওয়ার পরে বাবা যদি টাকা ফেরত চায়, কত টাকা দিব? 5 টাকা তো খরচ করে ফেলেছে, 2 টাকা তো মাটির ব্যাংকে জমা করেছে, তাহলে আছে তো আসলে 3 টাকা। সো আমি 3 টাকা বাবাকে ফেরত দিব। বাবা যদি জিজ্ঞেস করে যে তোমার খরচ কত হয়েছে, কত বলবো? 7 টাকা খরচ হয়েছে, বাট আসলে খরচ করেছি কত? 5 টাকা খরচ করেছি। 2 টাকা কি মাটির ব্যাংকে আছে না, মাটির ব্যাংকে জমিয়ে রেখেছি, বাট ওইটা তো আমি খরচ হিসেবেই বলছি, খরচ হিসেবে বলছি। খেয়াল করে দেখো, প্রথম দিন চলে গেল, আমি 2 টাকা খরচ মানে মাটির ব্যাংকে জমিয়েছি, এই 2 টাকাটা হচ্ছে বেসিক্যালি ডেপ্রিসিয়েশন, মানে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাবটা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটার বাংলা হচ্ছে পুঞ্জীভূত অবচয় বা জমাকৃত অবচয়, অনেকগুলো বাংলা সুন্দর সুন্দর নাম আছে। মানে আমি মাটির ব্যাংকে 2 টাকা করে ডেপ্রিসিয়েশন জমাচ্ছি। সো আমি 2 টাকা যে জমিয়ে রেখেছি মাটির ব্যাংকে, 2 টাকাকে আমি বাবাকে বলেছি খরচ হয়ে গেছে, মানে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, বাট টাকাটা আমি আসলে কাউকে দিইনি, মাটির ব্যাংকে জমিয়ে রেখেছি। আমার মাটির ব্যাংকের নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। খেয়াল করে দেখো, পরের দিন আবার বাবা 10 টাকা দিবে, 5 টাকা খরচ করে 2 টাকা আবার মাটির ব্যাংকে জমা করব, আর বাবাকে খরচ কত বলবো? 7 টাকাই খরচ বলবো। সো আলটিমেটলি 2 টাকাকে তো আমি খরচ হিসেবে দেখাচ্ছি ডেপ্রিসিয়েশনের মতো, বাট টাকাটা কাউকে দিচ্ছি না, মাটির ব্যাংকে জমা করে রাখছি, নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো প্রথম দিন চলে গেল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামক মাটির ব্যাংকে 2 টাকা জমা হয়েছে, পরের দিন যাবে 4 টাকা, তারপরের দিন যাবে 6 টাকা, তারপরের দিন যাবে 8 টাকা, এভাবে কি মাটির ব্যাংকে টাকা বাড়তে থাকবে না? বাড়তে থাকবে। এই জায়গাটাকে আমরা বেসিক্যালি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলি। খেয়াল করে দেখো, আমি প্রথম বছরে 1000 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখিয়েছি, বাট টাকাটা তো কাউকে দেইনি, টাকাটা আমার কাছে জমা আছে, এই জমানোর নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সেকেন্ড ইয়ার গিয়ে আবার তো 1000 টাকা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখাচ্ছি, বাট টাকাটা তো কাউকে দেইনি, টাকাটা মাটির ব্যাংকে জমাচ্ছি, মাটির ব্যাংকের নাম হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো সেকেন্ড ইয়ারে গিয়ে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত জমা হবে? 2000 টাকা হয়ে যাবে। থার্ড ইয়ারে গিয়ে আবার 1000 টাকা ফেলবো, 3000। ফোর্থ ইয়ারে গিয়ে 4000, ফিফথ ইয়ারে গিয়ে 5000 টাকা হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের ব্যালেন্স শিটের প্রেজেন্টেশনটা কেমন হয়। ব্যালেন্স শিটে প্রথম বছর শেষে আমরা কি দেখাবো? ফার্নিচার 5000 টাকা মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1000 টাকা। সো আমাদের ফার্নিচারের ব্যালেন্স হয়ে যাবে 4000 টাকা। সেকেন্ড ইয়ার শেষে গিয়ে কি করব? ফার্নিচার 5000 টাকাই রাখবো মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2000 টাকা, জমা বেড়ে গেছে, ফার্নিচারের ব্যালেন্স 3000 টাকা। থার্ড ইয়ার শেষে গিয়ে ফার্নিচার 5000 টাকা মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আরও 1000 টাকা জমা করে দিলাম, সো 3000 টাকা। সো আমাদের ফার্নিচারের ব্যালেন্স হয়ে যাবে 2000 টাকা। একটু খেয়াল করে দেখো, আমাদের যখন ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়, ডেপ্রিসিয়েশনের জন্য জার্নালটা এরকম হয়: ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা হচ্ছে ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট। সো আমরা ডেবিট ক্রেডিটটা অলরেডি শিখে আসছি। আমরা যদি এই জায়গাটা থেকে একটু বোঝার চেষ্টা করি, ডেপ্রিসিয়েশন আমাদের জন্য একটা এক্সপেন্স আইটেম। সো যেহেতু আমি ডেপ্রিসিয়েশন রেখেছি, আমাদের এক্সপেন্স বেড়ে গেছে, সো ডেপ্রিসিয়েশন নামক এক্সপেন্স বেড়েছে, সো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এইটা কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি? একটু খেয়াল করে দেখো তো, আমি তোমাকে বললাম যে আমাদের ফার্নিচারের ব্যালেন্স 5000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2000 টাকা, তাহলে আসলে ফার্নিচারের ব্যালেন্স কত? 3000 টাকা না? মানে 2000 টাকা আমি খেয়ে ফেলেছি। তাহলে খেয়াল করে দেখো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আসলে কি করছে? ফার্নিচার নামক অ্যাসেটটার ব্যালেন্সকে কমিয়ে দিচ্ছে না? কমিয়ে দিচ্ছে কিনা? ফার্নিচার 5000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2000 টাকা, তার মানে আসলে ফার্নিচার 5000 না, ফার্নিচার কত? 3000 টাকা। সো আমি যখনই বলছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2000 টাকা, তার মানে ফার্নিচার থেকে 2000 টাকা তুমি কম চিন্তা করো। তার মানে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ফার্নিচার নামক অ্যাসেটের ভ্যালুকে রিডিউস করে দিচ্ছে না? আমরা এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে বলি কন্ট্রা অ্যাকাউন্ট। কন্ট্রা অ্যাকাউন্টের একটা ভালো এক্সাম্পল হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে কন্ট্রা অ্যাকাউন্টের কাজ কি? খুব সহজ করে যদি বলি, কন্ট্রা অ্যাকাউন্টের কাজ হচ্ছে মাইনাস করা, মানে তার মাদার অ্যাকাউন্টকে রিডিউস করে দেখানো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কাকে রিডিউস করে দেখাচ্ছে? ফার্নিচারকে রিডিউস করে দেখাচ্ছে না? সো ফার্নিচার আমাদের জন্য কি ছিল? অ্যাসেট ছিল। অ্যাসেট যদি কমে যায়, রিডিউস হয়ে যায়, তাহলে কি হবে? ক্রেডিট হবে না? যার জন্য আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে করি ক্রেডিট। সো রিমেম্বার, আমরা যখন ডেপ্রিসিয়েশনের ক্লাস করব তখন এটা আমরা আরো ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমরা যখন ডেপ্রিসিয়েশনের জন্য জার্নাল করছি, দ্য জার্নাল ইজ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাদের জন্য কন্ট্রা অ্যাকাউন্ট। কন্ট্রা অ্যাকাউন্ট মানে হচ্ছে যে তার মাদার অ্যাকাউন্টের ব্যালেন্সকে রিডিউসড ফর্মে দেখায়, মাইনাস করে দেখায়। সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সবসময় অ্যাসেটের ভ্যালুকে রিডিউস করে দেখায়, যার জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা বলি কন্ট্রা অ্যাকাউন্ট। পাশাপাশি আমরা আরেকটা জিনিস চিন্তা করি, ব্যাড ডেট একটা নন ক্যাশ আইটেম। ব্যাড ডেটটা মানে হচ্ছে আমার একটা অ্যাকাউন্টস রিসিভেবল আছে যার কাছে আমি 10 টাকা পাই, সো আমি ধরে নিয়েছি যে সে আমাকে আর টাকাটা দিবে না, সো এটাকে আমরা বলছি ব্যাড ডেট। মানে আমি নিশ্চিতভাবে জানি যে আমার অ্যাকাউন্টস রিসিভেবল আমাকে আর টাকাটা দিবে না, আই গট কনফার্মেশন, সো এটাকে আমরা বলছি ব্যাড ডেট। বাংলায় বলা হয় কু ঋণ, মানে যে ঋণটা কু হয়ে গেছে আর কখনো পাওয়া যাবে না। সো
সো ব্যাড ডেটটা আমাদের জন্য এক ধরনের লস, এটাও আমাদের জন্য একটা নন ক্যাশ ট্রানজ্যাকশন। ব্যাড ডেটটাকে আমরা এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে দেখাই। সো ব্যাড ডেট হচ্ছে আমাদের জন্য একটা এক্সপেন্স বা লস, ইনকাম স্টেটমেন্টে দেখানো হয়। পাশাপাশি আরেকটা নাম আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। অ্যালাউন্স ফর ব্যাড ডেট মানে হচ্ছে ব্যাড ডেটে আমরা কি বলেছিলাম যে আমি অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে টাকা পাবো না এবং আমি এটা শিওর কনফার্ম হয়ে গেছি। অ্যালাউন্স ফর ব্যাড ডেট মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আমাকে আগামী বছর 10,000 টাকা দিবে, আমি এখন ধারণা করছি সে যখন আমাকে টাকাটা দিবে সে আমাকে 1,000 টাকা কম দিবে। তার মানে সম্ভাব্য ক্ষতিকে আমি রিকগনাইজ করছি, আমি ধারণা করছি আগামী বছর সে আমাকে টাকা দেওয়ার সময় 1,000 টাকা হয়তো বা কম দিবে। অ্যাকাউন্টিংয়ে একটা প্রিন্সিপাল আছে বা একটা লিমিটেশন আছে যার নাম হচ্ছে কনজারভেটিজম, বাংলায় বলা হয় রক্ষণশীলতা। রক্ষণশীলতা আমাকে বলেছে যে সম্ভাব্য ক্ষতিকে আজকেই ক্ষতি হিসেবে রেকর্ড করতে হবে, সম্ভাব্য আয়কে আয় হিসেবে রেকর্ড করা যাবে না। সো আগামী বছর টাকা পাবো, পাওয়ার সময় 1,000 টাকা কম পাবো, আমি একটা ক্ষতিকে সম্ভাবনা হিসেবে দাবি করছি, সেটাকে আমার আজকেই রেকর্ড করতে হবে। এই যে আমি সম্ভাবনাটাকে রেকর্ড করছি এটার নাম হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট বা কুঋণ সঞ্চিতি। সো এই দুইটার ভিতরে ডিফারেন্সটা একটু বুঝি। ব্যাড ডেট হচ্ছে আমি যে টাকাটা পাবো না আমি নিশ্চিত, আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট হচ্ছে আমি ধারণা করছি আমি টাকাটা পাবো না। এখন খেয়াল করে দেখো আমার অ্যাকাউন্টস রিসিভেবল কি আমাদের জন্য অ্যাসেট না? তো ধরো যে আমার 10,000 টাকার একটা অ্যাকাউন্টস রিসিভেবল আছে, আমি বললাম 1,000 টাকা হয়তো বা আমি পাবো না, আমি কিন্তু কনফার্ম না, আমি ধারণা করছি। সো আমি ব্যাড ডেট বলতে পারবো না, অ্যালাউন্স ফর ব্যাড ডেট বলতে পারবো। সো অ্যালাউন্স ফর ব্যাড ডেট হচ্ছে 1,000 টাকা। আমাকে বলেছে অ্যাকাউন্টস রিসিভেবলকে সবসময় নেট রিয়েলাইজেবল ভ্যালুতে দেখাতে হবে, এনআরভিতে দেখাতে হবে, মানে যতটুকু পাবো সেই ভ্যালুতে দেখাতে হবে। সো 10,000 টাকা তো অ্যাকাউন্টস রিসিভেবল, বাট পাওয়ার সম্ভাবনা কতটুকু? 9,000 টাকা। সো ব্যালেন্স শিটের প্রিপারেশনটা এমন হয় অ্যাকাউন্টস রিসিভেবল 10,000 টাকা মাইনাস অ্যালাউন্স ফর ব্যাড ডেট হচ্ছে 1,000 টাকা, তার মানে ব্যালেন্স আলটিমেটলি দেখাবো কত? 9,000 টাকা। তাহলে খেয়াল করে দেখো আমি যদি বলি যে আমার অ্যাকাউন্টস রিসিভেবল 5,000 টাকা, আমার অ্যালাউন্স ফর ব্যাড ডেট হচ্ছে 1,000 টাকা, তাহলে আলটিমেটলি কি চিন্তা করছি? অ্যাকাউন্টস রিসিভেবল কত? 4,000 টাকা না? তাহলে খেয়াল করে দেখো অ্যালাউন্স ফর ব্যাড ডেটটা কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের মতো কাজ করছে না? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানেই যেমন সম্পত্তি থেকে 2,000 টাকা কম চিন্তা করো, অ্যালাউন্স ফর ব্যাড ডেট মানেও হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে এত টাকা কম চিন্তা করো। তার মানে কি অ্যালাউন্স ফর ব্যাড ডেটও এই কাজটাই করছে না? তার মাদার অ্যাকাউন্টস রিসিভেবলকে মাইনাস করে দেখাচ্ছে না? যার জন্য অ্যালাউন্স ফর ব্যাড ডেটকেও আমরা বলি কন্ট্রা অ্যাকাউন্ট, এটা তার মাদার অ্যাকাউন্টকে রিডিউস করে দেখায়। এইভাবে আরও কিছু কন্ট্রা অ্যাকাউন্ট আমরা দেখতে পাই, যেমন সেলস রিটার্ন অথবা সেলস ডিসকাউন্ট। আমি যদি বলি সেলস হয়েছে 10 টাকা, সেলস রিটার্ন হচ্ছে 2 টাকা, আলটিমেটলি সেলস কত হয়ে যায়? 8 টাকা হয়ে যায় না? সো সেলস রিটার্ন আমাদের কন্ট্রা অ্যাকাউন্ট, সেলস নামক রেভিনিউকে মাইনাস করে দেখায়। পারচেজ রিটার্ন বা পারচেজ ডিসকাউন্টও কন্ট্রা অ্যাকাউন্ট, পারচেজ নামক এক্সপেন্স আইটেমকে মাইনাস করে দেখায়। উইথড্রয়িংসের ফলে কি হয়? আমি যদি বলি ওনার টাকা দিয়েছে 10 টাকা, তার মানে ক্যাপিটাল হয়েছে 10 টাকা, মানে ওনার সিকিউরিটি 10 টাকা, সে উইথড্র করে নিয়ে গেছে 3 টাকা, তার মানে কি তার যে ক্লেম ছিল 10 টাকা, ক্লেম থেকে 3 টাকা কমে যাচ্ছে না? কমে যাচ্ছে, মানে ক্যাপিটালের ব্যালেন্সকে কমিয়ে দিচ্ছে। যার জন্য আমরা বলি উইথড্রয়িংস একটা কন্ট্রা অ্যাকাউন্ট যেটা ক্যাপিটাল নামক ওনার সিকিউরিটিকে রিডিউস করে দেখায়। খেয়াল করে দেখো এখানে আমি যতগুলো নাম লিখেছি সবগুলোর একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা সবাই তাদের মাদার অ্যাকাউন্টকে রিডিউস করে দেখায়। যেই সব অ্যাকাউন্ট অ্যাকাউন্টিংয়ে তাদের মাদার অ্যাকাউন্টকে রিডিউস করে দেখায় তাদেরকে আমরা বলি কন্ট্রা অ্যাকাউন্ট। সো এই জিনিসগুলো আমাদের জার্নাল করতে গেলে অনেক সময় আসবে, তখন হয়তো বা চিন্তা হতে পারে যে এই অ্যাকাউন্টগুলো কীভাবে আসলো, এই অ্যাকাউন্টগুলোর কাজগুলো হচ্ছে অনেকটা এরকম। ফার্দার যখন আমরা জার্নালের আরও অ্যাপ্লিকেশন দেখতে যাবো তখন হয়তো বা এগুলোকে আমরা সামনে পাবো, তখন আমরা আরও আলোচনা করতে পারবো। আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।